সেই সময়ে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল, যেটা আমরা তুলে ধরেছি। 4টা পত্রিকা বাদে সকল গণমাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছিল। পার্লামেন্টে মাত্র কয়েক মিনিটের অধিবেশনে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করা হয়। এবং যে গণতান্ত্রিক অধিকার, যে মানুষের ভোটিং রাইটস, বাক স্বাধীনতা, যেটার জন্য মুক্তিযুদ্ধ শুরু হলো, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা না দেওয়ার দাবিতে মুক্তিযুদ্ধ শুরু হলো, সেই মানুষগুলোকে তার নির্বাচিত সরকার নিজেদের নির্বাচিত করার সুযোগ না দিয়ে একদলীয় একটা বাকশাল প্রতিষ্ঠা করা হলো। বহুদলীয় গণতন্ত্রের নামে এসে গণতন্ত্রকে হত্যা করা হলো। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করলো। ক্ষমতা চিরস্থায়ীকরণের জন্য 2/3 এর প্রস্তাবে 3/4 ভোটে রাষ্ট্রপতির অপসারণের বিধান আনয়ন করলো। স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট সহ বিনা বিচারে আটকের ক্ষমতা দেওয়া হলো। বাকশালের প্রতিবাদে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী ব্যারিস্টার মইনুল হোসেন সংসদ থেকে পদত্যাগ করেছিলেন, কিন্তু তারা কোনো ডিফারেন্স মেক করতে পারেনি। কিন্তু অন্তত 2 জন মানুষ ছিলেন যারা এই ধরনের একদলীয় শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে পদত্যাগ করেছিলেন। বাকশালে যোগ না দেয় রাজশাহী 2 আসনের এমপি মঈনুদ্দিন আহমেদ মানিকের সংসদ সদস্যপদ বাতিল করা হয়। এইটা ছিল তাদের গণতান্ত্রিক আচরণের নমুনা। এবং এইখানে মহিউদ্দিন আহমেদের বই একদলীয় বাকশাল যেভাবে এলো, আমাদের তথ্যসূত্র প্রথম খণ্ড পৃষ্ঠা 25 থেকে 33। প্রথম খণ্ডটা দিতে পারেন? তথ্যসূত্র প্রথম খণ্ড, ওই যে তথ্যসূত্র, যা যা আপনি বললেন সবগুলোই, মানে যে সমস্ত পয়েন্ট আমি রেইজ করলাম সেগুলো আমরা যে সমস্ত ডকুমেন্টে দিয়েছে। তথ্যসূত্র প্রথম খণ্ডে পৃষ্ঠা 1 থেকে 8 আছে, প্রথম পৃষ্ঠা 25 থেকে 33 আছে, আর একটা আছে 9 থেকে 24। একটা হচ্ছে শেখ মুজিবের শাসনকালে, এটা হচ্ছে পেজ 9 থেকে 24। স্বাধীনতা উত্তর বাংলাদেশ পেজ 1 থেকে 8। আর মহিউদ্দিন আহমেদের একদলীয় সরকার যেভাবে এলো, তথ্যসূত্র প্রথম খণ্ড পৃষ্ঠা 25 থেকে 33। যে বিষয়ের উপর এমফাসিস দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে 2008 নির্বাচন যেভাবে হলো এবং 1-11 নামে যে ষড়যন্ত্রমূলক একটা সরকার এসেছিল এবং তারা কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলো, সেই প্রেক্ষাপটটা আমরা এখানে বর্ণনা করেছি। প্রথমত 1-11 এই পটভূমি তৈরি করার জন্য আওয়ামী লীগ রাস্তায় নৈরাজ্য তৈরি করে লগিয়ে বৈঠা দিয়ে পিটিয়ে সাপের মতো পিটিয়ে মানুষকে হত্যা করেছিল। এবং হত্যা করার প্রেক্ষিতে সারা দেশব্যাপী যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, সেইটাকে একটা ব্যাকগ্রাউন্ড ধরে সেই গ্রাউন্ডকে কাজে লাগিয়ে তারা সেনাবাহিনীর সমর্থিত একটা সরকার, যেটাকে পপুলারলি 111 এর গভর্নমেন্ট বলা হয়, 1-11 সরকার বলা হয়, তারা ক্ষমতা গ্রহণ করে। এবং তারা ক্ষমতা আরোহণ করার পরে আওয়ামী লীগকে নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সহযোগিতায় এমন একটা পরিবেশ তৈরি করা এবং 2008 নির্বাচনে কারচুপির মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য তারা কাজ করেন এবং ভোটের জায়গায় একটা সায়েন্টিফিক মেথড তৈরি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়। এবং সেই ক্ষমতায় আনার ব্যাপারে যে সমস্ত কাজগুলো হয়েছিল এবং বিদেশিদের হস্তক্ষেপে মইনু আহমেদ যেটা সেনাপ্রধান বলেছিলেন যে আমি সেফ এক্সিট চাই, প্রণব মুখার্জি তার বইয়ে বলেছিলেন যে সেফ এক্সিট তাকে দেওয়া হবে। এবং নির্বাচনে জেতার জন্য যে সমস্ত অপকর্মগুলো করা হয়েছিল সেগুলো হচ্ছে 130টি আসনের সীমানা বদল করা হয়েছিল। তারপরে শেখ হাসিনাকে ক্ষমতা নিয়ে আসার জন্য সিআরপিসি 401 ধারার অপপ্রয়োগ করে মামলাগুলোকে বাতিল করা হয়। এগুলো করে একটা ষড়যন্ত্রের মাধ্যমে 111 এর গভর্নমেন্টের মাধ্যমে আওয়ামী লীগ সেই সময় ক্ষমতায় আসে। এবং এটার রেফারেন্স গুলো আমরা দিয়েছি। আওয়ামী লীগকে সুবিধা দিতে 130টি আসনের সীমানা বদল, এটা সূচিপত্র আছে পেজ 67 থেকে 71। তারপরে প্রণব মুখার্জির বই 72 থেকে 82। 2011 সালে যেভাবে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার 83 থেকে 90। এবং উত্তাল সময়ে 2014 সালের 5 জানুয়ারি একতরফা নির্বাচন হয়েছিল। দলীয় সরকারের অধীনে প্রশ্নপত্র নির্বাচন, আলী রিয়াজের শিফটিং টাইডস ইন সাউথ এশিয়া, ভায়োলেন্স সাবসাইডস অ্যাজ ক্যাম্পেইন এন্ডস। এই নির্বাচন সংক্রান্ত যতগুলো নিউজ সেগুলো হচ্ছে পেজ 67 থেকে শুরু করে পেজ 180 পর্যন্ত। কাদির কল্লোলের সংসদ নির্বাচন 2018 যেভাবে হয়েছিল 30 ডিসেম্বরের নির্বাচন, নির্বাচনী সহিংসতা 21 দিনে নিহত 22। অন্য কোন দেশে আগে রাত্রে ব্যালট বাক্স ভরার কথা শুনিনি। 111 এর গভর্নমেন্টের মাধ্যমে যখন এই সরকার ক্ষমতায় আসলো, তারপরে তাদের যে 15 বছরের শাসন, যেটাকে আমরা ফ্যাসিবাদী শাসন বলছি, যেটা বলা হচ্ছে, সেই ফ্যাসিবাদী শাসনের মধ্যে যে সমস্ত কাজ হয়েছিল সেটা আমরা ফরমাল চার্জে 6 থেকে 12 নম্বর পেজে উল্লেখ করেছি। এর মধ্যে একটা ছিল বিডিআর হত্যাকাণ্ড, প্রথম আঘাত যেটা ছিল যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার যে মেরুদণ্ড ছিল
বাংলাদেশের সশস্ত্র বাহিনী, যেটাকে সবসময় সব জায়গায় বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী, কারণ সেনাবাহিনীর বিভিন্ন সময় রোল সবসময় বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধারণ করা, রক্ষা করার যে মহান দায়িত্ব তাদের উপরে আছে, সেই দেশপ্রেমিক সেনাবাহিনী বিদেশি আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং তারা বিশেষ করে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষার ব্যাপারে তাদের যে ভূমিকা, বাংলাদেশকে একটি সাবসার্ভিয়েন্ট, একটা বিদেশি প্রভুদের পদানত রাষ্ট্রে পরিণত করতে প্রধান বাধা ছিল সেনাবাহিনী। সেজন্য 2008 সালে ক্ষমতায় আসার পরেই, নির্বাচনের ক্ষমতা 2009 সালে ক্ষমতায় আসার পরে প্রথমে কয়েকদিনের মাথায় 25শে ফেব্রুয়ারি এবং 25 ও 26শে ফেব্রুয়ারি ঢাকার রাজধানীর বুকে একটা বাহিনীর সদর দপ্তরে দুদিন ধরে ঠান্ডা মাথায় সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হয়, 57 জন অফিসারকে হত্যা করা হয় এবং সেই হত্যার পরে যারা পারপিট্রেটর ছিল তাদেরকে গ্রেফতার না করে তাদের আবার পালানোর সুযোগ দেয়া এবং এই ব্যাপারে তদানীন্তন আওয়ামী লীগ সরকারের যে ভূমিকা, সেই বিষয়গুলো আমরা এখানে তথ্য আকারে তুলে নিয়ে এসেছি। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সামরিক মেরুদণ্ডটা তখন ভেঙে দেওয়া হয়। সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক, ভয়, ভীতি এবং পরস্পরকে অবিশ্বাস করার যে একটা অবস্থা তৈরি হয়, ফলে সেনাবাহিনী যে মোরাল কারেজ নিয়ে বিদেশি আগ্রাসন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে তাদের যে একটা শক্তিশালী অবস্থান ছিল, সেই জায়গাতে তারা প্রথম চির ধরাতে সক্ষম হয় এবং তাদেরকে যেহেতু হত্যা করা সম্ভব হয়েছে, পরবর্তী সময়ে অন্যান্য যে সমস্ত প্রতিপক্ষ আওয়ামী লীগের সামনে ছিল, রাজনৈতিক প্রতিপক্ষ, নানানভাবে প্রতিপক্ষ, সাংস্কৃতিক প্রতিপক্ষ, তাদেরকে নির্মূল করার জন্য তাদের সেই সাহসটা সঞ্চারিত হয়ে যায় এবং পিলখানা হত্যাকাণ্ড ছিল তার বিগিনিং পয়েন্ট। পরবর্তী সময়ে তারা নির্বাচন ব্যবস্থাগুলোকে তামাশায় পরিণত করার জন্য বাংলাদেশে, যেটা সকল দল এবং মানুষের সম্মিলিত স্বীকৃতির মাধ্যমে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বাতিল করে দেয় এবং ক্ষমতাকে স্থিরস্থায়ী করার জন্য ABM খায়রুল হক, যিনি প্রধান বিচারপতি ছিলেন, তাকে দিয়ে এই কাজটা করানো হয়। যদিও সেখানেও চাতুর্যের আশ্রয় নেওয়া হয়। ফুল কোর্টের জাজমেন্টের মধ্যে যদিও তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা হয়েছিল, কিন্তু সেখানে বলা হয়েছিল পরবর্তী 2টি সাধারণ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। সেই জাজমেন্টটা থাকা সত্ত্বেও ফুল জাজমেন্টের সময় এই ওপেন কোর্টে ঘোষিত যে রায়, সেটাকে বাতিল করে দিয়ে ইট ওয়াজ এ ফ্রড আপন দি সুপ্রিম কোর্ট, এর মাধ্যমে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে। এটা ছিল তাদের যে প্রক্রিয়া, তাদের যে অপশাসন এবং দুষ্ট বুদ্ধির যে কাজ একটার পর একটা, এইটাকে সামগ্রিকভাবে সামনে না রাখলে এই অফেন্সের বিচার করাটা সম্ভব নয়। সে কারণে এই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসছি। একটা হচ্ছে পিলখানার মাধ্যমে সামরিক দিকটাকে নিস্তব্ধ করা, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা, যাতে ইচ্ছে মতো ভোট রিগিং করা যায়, জবরদখল করা যায়, এবং সেটা বাতিল করার জন্য বিচার ব্যবস্থাকেও তারা এমন ভাবে ব্যবহার করলো, বিচারকদের দিয়ে ফ্রড করালো, অপকর্ম করালো, তাদেরকে সাবসার্ভিয়েন্ট হিসেবে ব্যবহার করলো, জুডিশিয়ারিকেও ধ্বংস করলো একইভাবে। সেই বিষয়টা আমরা এখানে নিয়ে এসেছি। এরপরে যেটা তারা করেছে, জুডিশিয়াল কিলিং, আইন পরিবর্তন করে ফাঁসির ব্যবস্থা করা, স্কাইপ কেলেঙ্কারি, পূর্ব পরিকল্পিত রায়, হাসিনা সিনহা গোপন বৈঠক, অর্থাৎ এই ট্রাইব্যুনালকে ব্যবহার করা হয়েছে যেভাবে। সেই সময় প্রকাশিত হয়েছিল যে বিচারপতি ডিকটেশন নিতেন বাইরে থেকে, তাদের রাজনৈতিক ফ্রেন্ডদের কাছ থেকে কি জাজমেন্ট হবে, কি রায় হবে, কোন পিটিশন কিভাবে রিজেক্ট করা হবে, কিভাবে সাক্ষীকে লিমিট করা হবে, এই যে কাজগুলো তারা করেছেন। এবং সেক্ষেত্রে সাবেক একজন প্রধান বিচারপতি, যখন তিনি তার বইতে ব্রোকেন ড্রিম বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললাম যে বিচার করার ব্যবস্থা করেন, তখন প্রধানমন্ত্রী বললেন, শেখ হাসিনা বললেন, এভিডেন্স কই পাবে? বলছে ওইটার দায়িত্ব আমার। মানে তিনি এভিডেন্স বানানোর দায়িত্ব নিয়েছিলেন একজন প্রধান বিচারপতি, সেটা আবার তিনি বই লিখেছেন। এইভাবে যারা রাজনৈতিক ক্রিমিনাল, তাদেরকে বিচার বিভাগীয় আসনে অধিষ্ঠিত করার মাধ্যমে পুরো বিচার ব্যবস্থাটাকে তামাশায় পরিণত করা হয়েছিল। একটা রায় হয়েছিল ট্রাইব্যুনাল থেকে, সেই রায়কে পরিবর্তন করার জন্য শাহবাগে একটা মুভমেন্ট তৈরি করা, ফাঁসির দাবি করা এবং তারপরে আইন পরিবর্তন করে ফাঁসি দেয়া। এই যে কাজগুলো তারা করেছিল তাদের ইচ্ছা পূরণের জন্য, যখন যে জায়গায় আঘাত করা দরকার তারা সেটা করেছিলেন।